স্বাগত ব্যবসাপাতি সারাদিনের সাথে আছি আমি শারমিন সেতু। শুরুতে জানিয়ে দেবো ঢাকার পুঁজিবাজারে ইন্ডেক্সগুলোর সবশেষ মুভমেন্ট কেমন রয়েছে। আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবস, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো একটা ট্রেড হচ্ছে ডিএসসিতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স 31.34 পয়েন্টের মতো বেড়ে 4595 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাকি দুটি সূচকের মধ্যে ডিএস30 ইন্ডেক্সটি এই মুহূর্তে 9.22 পয়েন্টের মতো বেড়ে 1737 পয়েন্টে অবস্থান করছে এবং সরিয়া সূচক ডিএসসি এস এই মুহূর্তে 5.32 পয়েন্টের মতো বেড়ে 1068 পয়েন্ট অবস্থান করছে। মোট লেনদেন 394 কোটি টাকা ছাড়িয়েছে। এছাড়া হাত বদল হওয়া কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে 181টির, দর হারিয়েছে 48টির। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বেড়েছে 167টির, দর হারিয়েছে 55টির এবং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 16টি ফান্ডে দর বেড়েছে এবং 3টি ফান্ড দর হারিয়েছে। এই ছিল এখনকার মতো সূচক এবং লেনদেনের সবশেষ অবস্থা। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। কথা বলছি তার সাথে। জনাব জহিরুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাইবো, দেখলেন আমাদের ইন্ডেক্সগুলোর অবস্থান। ইন্ডেক্সের মুভমেন্ট আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো এবং পাশাপাশি আমরা লেনদেনের অবস্থাটাও দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাছে কি বলে মনে হচ্ছে? আসলে আমরা তা দেখলাম যে গত এই সপ্তাহটা কিন্তু লেনদেন 700 কোটি টাকার উপরেই ছিল, লাস্ট 2 ডেজের লেনদেন। যদিও গতকাল একটু কম ছিল, কয়েক পার্সেন্ট, 4%-এর মতো লেনদেন কম ছিল। তো স্বাভাবিকভাবে আমি যেটা দেখতে পাচ্ছি যে লেনদেনের গতিটা কিন্তু স্বাভাবিক আছে এবং সেটা এর আগের সপ্তাহ কিন্তু একটা স্টিডি লেনদেন বজায় ছিল, যেটা আমাদের ব্রোকারদের জন্য কাম্য এবং এক্সচেঞ্জগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। আর এতে যেটা বোঝা যাচ্ছে যে আপনার সার্বিকভাবে এই মার্কেটে ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলেন বা বড় ইনভেস্টর বলেন, তাদের কিন্তু একটু পার্টিসিপেশনটা এখানে বেড়েছে। আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে ফান্ড ফ্লো কিন্তু মার্কেটে আসতেছে এবং এটা একটা একদম ক্লিন গ্রিন সিগন্যাল বলা চলে। লেনদেনের বৃদ্ধি মানে গতিটা যখন বৃদ্ধি পাচ্ছে তাতে এটাই বোঝা যায় যে এখানে মার্কেটে ফান্ড ফ্লো আসতেছে এবং ফান্ড ফ্লো আসার জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো থাকা দরকার সেগুলো কিন্তু মার্কেটে বিদ্যমান আছে। আপনি যদি এখন দেখেন যে ব্যাংকের যে ডিপোজিট রেট যেটা, সেই রেটটা কিন্তু এবং অনেক ব্যাংকে এটা এমনও আমি জানি যতটুকু যে 10%-এর নিচে চলে আসছে, সিঙ্গেল ডিজিটে চলে আসছে। তো এটা অনেক সময় দেখা যায় অনেক ইনভেস্টর যারা মার্কেটে ভালো, যাদের পার্টিসিপেশন একসময় ছিল এবং যারা মার্কেটটা বুঝে, তারা কিন্তু তখন ওই ব্যাংকে না যেয়ে তার টাকাটা কিন্তু তখন তারা ক্যাপিটাল মার্কেট নিয়ে আসতে চায়। তো এইভাবে আমরা যেটা মনে হচ্ছে যে না, কিছু ফান্ড মার্কেটে ঢুকতেছে। তারপর দেশের যদি আপনি অবস্থা বলেন, রাজনৈতিক অবস্থা এখন কিন্তু একটা স্টেবল পজিশনে আমাদের দেশ আগাচ্ছে। তারপরে আমাদের রিজার্ভের যদি কথা বলেন, সর্বকালের আমার মনে হয় সবচেয়ে বেশি রিজার্ভ নিয়ে কিন্তু আমাদের দেশ এখন চলছে। তো সবগুলো আপনার ইন্ডেক্স বা মার্কার আমরা যদি বিবেচনা করি, আমাদের মার্কেটটা কিন্তু এখন আসলে ক্যাপিটাল মার্কেটটা কিন্তু বেশ সুইটেবল ফর ইনভেস্টমেন্ট আমি মনে করি আর কি। এবং সেই সেন্সে আমার মনে হয় যে লেনদেনটার যে গতিটা সেটা ঠিক আছে এবং এরকমই আসলে হওয়া উচিত। আচ্ছা, আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে একটা কোম্পানি যখন 2-3 দিন বেশ ভালো ট্রেড করে, তখন দেখা যায় যে এর ইনকোয়ারির জন্য ডিএসসি থেকে উদ্যোগ নেওয়া হয়। তো আমার কোশ্চেন হচ্ছে গিয়ে, এই ইনকোয়ারিটা কেন মানে আরো আগে থেকে করা হয় না, বা ভালো ট্রেডের পরে কেন করা হয়? আপনার কথার সাথে আমি একমত, ঠিক আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ যারা এখানে আছেন ম্যানেজমেন্টে বা দায়িত্বে যারা আছেন, রেগুলেটরি অথরিটি যে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের, তারা যে জিনিসটা দেখে যে কোনো রকম ইরেগুলেটরিজ হচ্ছে কিনা অথবা এমন কোনো ঘটনা ঘটতো কিনা কোনো একটা স্টক যেটা হঠাৎ করে ধরেন যে খুব বেশি বেড়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে তখন কিন্তু আপনার ডিএসসি থেকে একটা কোয়েরি আসে, কোম্পানির কাছ থেকে জানতে চাওয়া হয় যে এই যে আপনার শেয়ারের প্রাইস যে এত বাড়লো, কোনো নিউজ বা কোনো কিছু আছে কিনা। এবং এটা কিন্তু ডিএসসি রেগুলেটরি বোর্ডের কিন্তু একটা দায়িত্ব পড়ে। আমি মনে করি যে এরকম যাতে বিনিয়োগকারী যেন কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা কিন্তু জানানোর দায়িত্ব কিন্তু আমাদের ডিএসসি অথরিটি কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবং আপনি দেখবেন যে কিছুদিন আগে, জাস্ট 2-3 দিন আগে আমি বলবো যে কয়েকটা কোম্পানি তাদের কিন্তু আর্নিং আগে শো করা হয়েছিল, ডিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। তো ডিএসসি সতর্কতামূলক ভাবে তারা চিন্তা করেছে যে বিনিয়োগকারীদের সতর্ক করার জন্য তারা কিন্তু সেই তাদের যে আর্নিংসের রিপোর্টটা, কয়েকটা কোম্পানির কথা আমি নাম বলতে চাই না, তারা আবার প্রচার করেছিল। এটা জাস্ট একটু বিনিয়োগকারীকে একটু জাস্ট তাদেরকে একটু সচেতন করার জন্য কিন্তু মূলত এটা করা হয়েছে বলে আমি মনে করি এবং আই থিঙ্ক দিস ইজ গুড, এটা ভালো।
আচ্ছা, আমি পাশাপাশি এটার সাথে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আইপিও প্রসেসিং এর ব্যাপারটা। আমরা দেখি যে একটা প্রতিষ্ঠান যখন আইপিওর মাধ্যমে পুঁজি বাজারে চলে আসে, তখন দেখা যায় কিছুদিন পরে দেখা যায় তার অনিয়ম ধরা পড়ে। তো এই বিষয়টা কেন আইপিও প্রসেসিং এর সময় এই ব্যাপারে রেগুলেটরি অথরিটিরা কেন উদ্যোগ নেয় না, বা ইস্যু ম্যানেজাররা যেভাবে সেট করে দেখা যায় সেভাবে কি বিএসসিসি অনুমোদন দিয়ে দেয়? এই বিষয়টা একটু জানতে চাইবো। না, আসলে আপনি খুব ভালো একটা প্রশ্ন উত্থাপন করেছেন। আমাদের দেশে যে সমস্ত আইপিও গুলো আসতেছে যেগুলো, এবং যেগুলো এসএসসি পারমিশন দিচ্ছে, এখানে কিন্তু কিছুটা কিন্তু গ্যাপ আসলে আছে। কারণ বেসিক্যালি মূলত আইপিও যে নিয়ে আসে ইস্যু ম্যানেজার, সবকিছু যাবতীয় দেখার দায়িত্ব কিন্তু ইস্যু ম্যানেজারেরই। এবং ইস্যু ম্যানেজার যেভাবে জিনিসটা উপস্থাপন করবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে, তারা কিন্তু সেটাকেই সত্য বলে ধরে নেয়, যেহেতু এসএসসি নিজে এটাকে কোনো রকম তদারকির মধ্যে তারা যেহেতু যায় না, এবং সেই কোম্পানির খোঁজ খবর যেহেতু তাদের নিয়ম নেওয়ার যে নিয়মের মধ্যে তাদের পড়ে না, ঠিক আছে। এসএসসি কিন্তু এটা করবে না যে একটা কোম্পানির আইপি পারমিশন দিবে, তার জন্য সেই কোম্পানিতে তার লোক পাঠাইতে হবে, বা ওখানে কি সরজমিনে গিয়ে দেখবে, সেটা কিন্তু এসএসসির বর্তমান যে গাইডলাইন সেখানে নাই। যার ফলে এই পুরো কাজটা কিন্তু করতে হয় ইস্যু ম্যানেজারকে, এবং ইস্যু ম্যানেজার যদি এখানে সততার পরিচয় না দেয়, তাহলে কিন্তু এসএসসি এই ফাঁকফোকরগুলো ধরতে পারবে না। এবং যার ফলে দেখা যাচ্ছে যে আমরা মাঝে মাঝেই দেখি যে এরকম আইপিও পারমিশন হয়ে যাওয়ার পরে কিছু কিছু কোম্পানির অনিয়ম ধরা পড়ছে। আমি মনে করি যে এখানে এসএসসি আসলে খুব বেশি তার কিছু করার নাই, যার ফলে এটা করতে পারে না। এতে এই জন্য আমি এখানে যে সবচেয়ে বড় যে দায়িত্বটা, সেটা হলো আসলে বেসিক্যালি ইস্যু ম্যানেজারের, এবং এখানে যারা যারা অডিট বা অ্যাকাউন্টস যারা তৈরি করেছিল, ঠিক আছে, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদেরই কিন্তু মূল দায়িত্ব তারা সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করেছে কিনা, এবং সেটা আবার ভালোভাবে ইস্যু ম্যানেজার জাস্টিফাই করে দিয়েছে কিনা, এবং যদি তাই করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার এই সমস্ত ঘটনাগুলো কিন্তু কম ঘটবে। আর আরেকটা জিনিস যেটা করা যেতে পারে, এসএসসি যদি তার যদি লোকবল বৃদ্ধি করার মাধ্যমে যদি এরকম যদি আপনার কোনো সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রেখে এটা যদি আবার পুনঃ পরীক্ষা করা হয়, এবং এরকম কোনো এক্সট্রা লোকবল দিয়ে তারা যদি কোম্পানিতে যদি ভিজিট করিয়ে তাদের খোঁজখবর নিয়ে যদি আইপিওগুলোর পারমিশন যদি দিতে পারে, তাহলে এখানে আরেকটু আমরা হয়তো বা সেফ গার্ডে থাকতে পারবো বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা বেশ দিন ধরে দেখতে পাচ্ছি যে বিদেশি ইনভেস্টমেন্টটা আমাদের মার্কেটে বাড়ছে। এটা আপনি কিভাবে দেখছেন? আমরা আগেও বলেছি, আসলে দেখেন আমাদের বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে বিদেশি ইনভেস্টমেন্ট আসলে খুব একটা বেশি না। কিছু কিছু মার্চেন্ট ব্যাংক তারা কিছু কিছু বিদেশি ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসতেছে, এবং সেটা কিন্তু খুব সিগনিফিকেন্ট না। অথচ আমরা কিন্তু আশা করেছিলাম যে ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জ হওয়ার পরে আমাদের দেশে কিন্তু বিদেশি বিনিয়োগ আরেকটু আসবে, ক্যাপিটাল মার্কেটে আসবে, কিন্তু সেই হারে কিন্তু ওইভাবে আসতে পারতেছে না। এর মূলত কারণও আছে, এবং ওইভাবে আমাদের যে সমস্ত আপনার মার্চেন্ট ব্যাংকগুলো আছে তারা কিন্তু ওইভাবে কর্পোরেট কালচার কিন্তু অনেকের মধ্যে সেইভাবে নাই, এবং তারা সেইভাবে কন্ট্যাক্টও অনেকের সাথে করতে পারছে না। এবং এটা আসলে দরকারও ছিল যে একটু বিদেশি ইনভেস্টমেন্ট যদি আমাদের ক্যাপিটাল মার্কেটে আনা যায়, তাহলে আমাদের মার্কেটের একটু গতিটাও বাড়বে, পাশাপাশি আমাদের মার্কেটের ক্যাপিটাল মার্কেটের সুনামটাও একটু বৃদ্ধি পাবে, যে আমাদের মার্কেটে একটা ভালো পার্সেন্টেজ অফ ফরেন ইনভেস্টমেন্ট আছে, যেটা আসলে এখন খুবই নগণ্য। আমি মনে করি মাত্র 2 থেকে 3 হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের মার্কেটে আছে। তো এটা আসলে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে কিন্তু খুবই কম বলে আমি মনে করি। তো এটা আসলে বাড়া উচিত আমার দৃষ্টিতে। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু যদি আরেকটু যদি বাড়ে, যে আমরা যদি ফরেন ইনভেস্টমেন্ট যদি মার্কেটে বাড়াইতে পারি, তাহলে আমাদের মার্কেটের জন্য একটু ভালো, এটা সৌন্দর্য বৃদ্ধি করবে বলে মনে করি। আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের দেশের বাইরের মার্কেটগুলোতে যেটা দেখে থাকি যে বন্ড মার্কেটের উপর তাদের জোরটা অনেক বেশি। তো আমাদের দেশের বন্ড মার্কেটটা জনপ্রিয় করার ব্যাপারে কেন অথরিটি থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? এটা আমরা আগেও বলেছি, এখনো বলি, আমাদের দেশে আসলে দেখেন মার্কেটটা কিন্তু বেসিক্যালি ইকুইটি বেসড মার্কেট। সামান্য কিছু মিউচুয়াল ফান্ড আছে, এবং খুবই নগণ্য 2-1টা বন্ড আছে, এবং যেগুলোতে ইনভেস্টমেন্ট মানে করার মতো আসলে আমার মনে হয় যেখানে যারা বিনিয়োগকারী আছে তাদের কিন্তু ওরকম কোনো আগ্রহী আমরা দেখি না। মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু আপনি যদি দেখেন, সেখানেও কিন্তু খুবই হতদরিদ্র অবস্থা, তাদের যে ফেস ভ্যালু আছে তার নিচেও কিন্তু অনেকে ট্রেড হচ্ছে, এবং তাদের এনএফির নিচেও অনেক আপনার ফান্ডগুলো ট্রেড হচ্ছে। আর বন্ডগুলোর কথা যদি বলেন, এটাও খুবই সিগনিফিকেন্ট, মানে মানে খুবই সামান্য পরিমাণে কিন্তু এখানে আপনার আমরা দেখি কয়েকটা বন্ড মাত্র আছে, এবং বিনিয়োগকারী বন্ড সম্পর্কে তাদের কোনো রকম ধারণাই নাই। এবং এগুলাকে যদি আপনার পপুলার করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টরদেরকে নিয়ে আমাদের বসতে হবে, এবং এই যাতে বিভিন্ন রকম প্রোগ্রাম করে যদি সচেতনতা বাড়ানো যায়, তাহলে কিন্তু হয়তো আস্তে আস্তে বন্ড মার্কেটটা ডেভেলপ করবে। আদারওয়াইজ কিন্তু আমি ভবিষ্যৎ খুব একটা দেখতেছি না এখানে। ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টটা কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে?
বাজারে। আমি যেটা বলছিলাম, দেখেন আপনারা, আমি ফার্স্টে যে কথা বলছিলাম যে লেনদেনের যে ব্যাপারটা, লেনদেন দেখি বোঝা যাচ্ছে যে এখানে আপনি দেখেন লাস্ট ডেতে যে লেনদেনটা হলো, এখানে কিন্তু ফুয়েল পাওয়ার সেক্টরে যে বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যেই কিন্তু আপনার ভালো একটা টার্নওভার আমরা দেখতে পাচ্ছি, এবং ফুয়েল পাওয়ারের প্রায় 18% আপনার আমরা দেখছি টোটাল টার্নওভারের 18% কিন্তু ফুয়েল পাওয়ার থেকে ছিল, এবং তারপরে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর ছিল, এবং তারপরে আমরা দেখলাম যে ফার্মাসিউটিক্যাল সেক্টর ছিল। এটা কেন আপনার মনে হচ্ছে ফুয়েল পাওয়ারটা কেন আমরা দেখতে পাচ্ছি 2-3 দিন ধরে বেশ ভালো ভালো perform বলেছেন করছে? আপনি, এবং আমরা যেটা দেখলাম যে গত জাস্ট লাস্ট ডেতে আপনার পাওয়ার সেক্টরের জন্য একটা ভালো একটা নিউজ ছিল, যেটা 2010 সালে গভর্নমেন্ট একটা অনুমোদন করেছিল যে দেশের স্বার্থে বা দেশের প্রয়োজনে দ্রুত বিদ্যুৎ পাওয়ার জন্য তারা যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠানকে তারা হয়তো বা ওয়ার্ক অর্ডার দিতে পারে কোনো রকম টেন্ডার ছাড়াই। তো সেটাকে আরো 4 বছরের জন্য এটা আবার বৃদ্ধি করা হয়েছে। তো এটা আসলে ভালো, এটা আমি মনে করি যে ভালো, এবং অনেক কোম্পানি আছে আমাদের এখানে লিস্টেডও আছে, তারা তাদের হয়তো বা মেয়াদ শেষও হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং তাদের মেয়াদ বৃদ্ধি করার বিষয় থাকতে পারে, সেজন্য এটা তাদের জন্য কাজটা করা ইজি হবে এখন। আর নতুন যে কোনো প্রজেক্ট যদি করতে যায় কোম্পানিগুলো, এবং সেটা কিন্তু গভর্নমেন্ট চাইলে ইনস্ট্যান্টলি যে কাউকে সেই কাজটা দিতে পারে, এবং হয়তো বা আমাদের বিদ্যুতের যদি প্রয়োজন হয় ইমার্জেন্সি বেসিস, তখন সেটা তারা সেভাবে করতে পারবে, সেই জন্যই কিন্তু এটা করা হয়েছে। জনাব জহিরুল ইসলাম, আমাদের একটা বিরতির সময় হয়ে এসেছে, বিরতির পরে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে নিচে একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছে শারমিন সেতু। বিরতিতে যাবার আগে কথা বলছিলাম প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, কথা বলছি তার সাথে। জনাব জহিরুল ইসলাম, আপনি বিভিন্ন মার্কেটের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলেন। আর একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে ব্যাংকগুলোর পারফরমেন্স, পাশাপাশি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর পারফরমেন্স আপনি কেমন দেখতে পাচ্ছেন ইদানিং? হ্যাঁ, আসলে দেখেন আমরা কিন্তু এই দুটো সেক্টর, আপনার বিশেষ করে যদি ফাইন্যান্সিয়াল সেক্টর বলি, আপনার লিজিং আসে, ব্যাংক আসে, প্লাস আপনার এখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আসে, তাদের কিন্তু মুভমেন্ট বলেন বা তাদের যে টার্নওভার বলেন ওরকম সিগনিফিকেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাট কিছুদিন যাবত যেটা দেখা যাচ্ছে, আপনার লিজিং কোম্পানিগুলো, ফাইন্যান্স কোম্পানি যেগুলো আছেন, তাদের একটু আপনার মুভমেন্ট দেখা যাচ্ছে। বেসিক্যালি আমার কাছে যেটা মনে হচ্ছে, ব্যাংকিং কোম্পানিগুলো যারা এখানে লিস্টেড যারা আছেন, অনেকগুলো বেশ কিছু প্রায় 29-এর মতো কোম্পানি লিস্টেড কিন্তু এখানে আমাদের এখানে মার্কেটে আছে, এবং অনেকেরই পেড আপ ক্যাপিটাল কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এভারেজে প্রায় 700-800 কোটি টাকা বা তার কাছাকাছি চলে গেছে। তো যার ফলে এটা একটা খুব বড় সেক্টর কিন্তু। তো এটা মুভমেন্ট করার জন্য কিন্তু আসলে খুব বড় আমার মনে হয় যে আপনার মানে কি বলবো যে ফান্ডও দরকার আছে। সেই জন্য দেখা যাচ্ছে যে অনেক বিনিয়োগকারী কিন্তু আসলে আপনার এখানে খুব বেশি তারা আগ্রহ দেখাচ্ছে না আর কি, এবং যার ফলে এই সেক্টরটা ওরকমভাবে মুভ করছে না। আর তারপরেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু আমি রেগুলেটরি তাদের কতগুলা ক্রাইটেরিয়া থাকার ফলে দেখা যাচ্ছে যে অনেক আছে, অনেক ইনস্টিটিউট আছে যারা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টরে তারা অনেকে ইনভেস্ট করে বসে আছে, তারা কিন্তু মুভ করতে পারছে না, ঠিক আছে। আর তারপরও আসলে ব্যাংকগুলোর যে আমি বলবো যে অবস্থা যে খুব বেশি যে ভালো তা না, যদিও আপনার এখানে আমরা তাদের অনেক ব্যাংকের আমরা পি রেশিও দেখেছি, হয়তো বা কারো 6 বা 7 বা 8 আছে, বাট বাংলাদেশ ব্যাংক একটা সুযোগ কিন্তু ব্যাংকগুলোকে দিয়েছিল যে তাদের অনেক নন পারফর্মিং লোন, যে লোনগুলো আপনার তাদের প্রভিশনিংয়ে নেওয়ার কথা ছিল, বাংলাদেশ ব্যাংক এটা রিল্যাক্স করে দিয়েছিল কিছু সময়ের জন্য, এবং যার ফলে কিন্তু ব্যাংকগুলো তাদের সেই নন পারফর্মিং লোনগুলো কিন্তু তাদের প্রভিশনের আওতায় তারা আনে নাই, এবং যার ফলে কিন্তু অনেক ব্যাংক তারা কিন্তু প্রফিট দেখিয়েছে এবং ডিভিডেন্ড ঘোষণাও করেছে। বাট কিছু কিছু ব্যাংকের অবশ্যই আমি বলবো যে তাদের এগুলো কিন্তু তাদের প্রভিশনিংয়ে নিতে হবে, এবং তখন কিন্তু আলটিমেট দেখা যাবে যে অনেক ব্যাংকের পক্ষে কিন্তু আপনার খুব ভালো মুনাফা বা প্রফিট করা সম্ভব নাও হতে পারে। সেই জন্য এটা আসলে বেসিক্যালি ইনভেস্টররা বুঝে যে ব্যাংকগুলোর সার্বিক চিত্র কি, এবং আমরা পেপার বা মিডিয়াতে যে সমস্ত নিউজগুলো দেখেছি, এটা আসলে কিন্তু আমাদের মার্কেটের জন্য কিন্তু আসলে ঠিক না বা খুব একটা ভালো কিছু না। সেই জন্য ব্যাংকগুলোকে আস্তে আস্তে আমরা মনে হয় যে তারা একটা ভালো পজিশনে যাবে, একটু সময় লাগবে, এবং তখন দেখবেন যে বিনিয়োগকারীদের কিন্তু আপনার এই সেক্টরটার প্রতি তখন কিন্তু তাদের আগ্রহ বাড়বে বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা বিষয় বাংলাদেশ ব্যাংক থেকে যেটা ইদানিং বলা হচ্ছে, ব্যাংকগুলোকে এমফাসিস করা হচ্ছে যে আগে যেটা ছিল যে লায়াবিলিটিসের 10% সম্পদ থাকতে হবে, এখন এটা নাকি বাড়িয়ে 12.5% আমি জেনেছি, এটা আজকে পেপারে পড়লাম যে টেকনিক গাইডলাইন তৈরি হচ্ছে, এবং সেটা আপনার 12.5% তাদের করতে হবে, এবং 2019 সালের মধ্যে আমি জেনেছি। তো এটা ভালো, আসলে ব্যাংকগুলোর ভিত্তি ভালো করার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু সচেষ্ট আছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে, এবং এটা বেজেল 3 আন্ডারে হচ্ছে, এবং এটা ব্যাংকগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং এর ফলে কিন্তু আসলে এখানে যারা ইনভেস্টমেন্ট যারা করে আছে, বিনিয়োগকারী বলেন অথবা ব্যাংকের যারা গ্রাহক আছেন, সবার জন্য কিন্তু আমি মনে করি যে এটা একটা ভালো দিক এবং এটা করা উচিত।
ঠিক আছে, এবং বিশ্বের সব দেশেই কিন্তু বেজেল 3 হয়ে গেছে এবং এটা আমাদের দেশেও ইমপ্লিমেন্ট হবে, এটাই স্বাভাবিক। এবং এর ফলে আমার মনে হয় যে এটা ক্যাপিটাল মার্কেটের জন্য একটা গুড থিং। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইদানিং ট্রেড ভলিউম বেশ ভালো দেখা যাচ্ছে, তো বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আপনার কি কোনো পরামর্শ রয়েছে? না, আমার মনে হয় যে বিনিয়োগকারীরা এখন বেশ সচেতনভাবেই আমার মনে হয় তারা মার্কেটে আছেন বা বিনিয়োগ করছেন। এবং আমরা আগে যেটা দেখেছি কিছুদিন আগেও, বেশ কয়েক মাস আগে আমরা দেখেছি যে আপনার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর বেশ দৌরত্ব ছিল এবং এটা নিয়ে আমরা অনেক বলেও ছিলাম। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু এখন বেরিয়ে আসছে এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বড় মূলধনী কোম্পানি এবং যেগুলো মৌলভিত্তি সম্পন্ন ওই সমস্ত কোম্পানিগুলোই কিন্তু এখন মার্কেটে বেশ আমার মনে হয় যে বেশ একটা মোমেন্টাম তারা তৈরি করতে পেরেছে এবং ইনভেস্টররা কিন্তু সেভাবে তারা কিন্তু তাদের আগ্রহ প্রকাশ করছে। এবং এটা আমরা যদি একটু আগে আমরা বলেছিলাম যে দেখেন আপনি খাতওয়ারি যদি চিন্তা করেন, আপনার ভালো ভালো বড় বড় কোম্পানিগুলো কিন্তু মুভমেন্ট হচ্ছে। টেলিকমিউনিকেশনস কোম্পানি সেক্টরে যে কোম্পানিটা আমাদের আছে গ্রামীণ ফোন, ভালো মুভমেন্ট তার হয়েছিল, এখনো ভালো আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানিগুলো তারাও ভালো করতেছে। কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফুয়েল অ্যান্ড পাওয়ারটা আমি বলবো যে এই সেক্টরে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের অনেকেরই পি রেশিও কিন্তু আপনার 10 থেকে 12 বা 13-র মধ্যে আছে এবং এটাও কিন্তু আমার মনে হয় যে মার্কেটের জন্য একটা ভালো দিক। ইনভেস্টররা তারা হয়তো বা এখানে তারা অনেক আগ্রহ দেখাচ্ছে, শেয়ার কিনছে, তারা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু মুভমেন্ট করতেছে এবং এগুলো কিন্তু বড় বড় কোম্পানি যেগুলো আছে সেই সমস্ত কোম্পানিগুলোর কিন্তু আপনার লেনদেন বেশি হচ্ছে। এবং তারপর আমি বিনিয়োগকারী ভাইদের প্রতি যে জিনিসটা বলবো যে আপনার একটু জাস্ট বুঝে শুনে জেনে শুনে খোঁজখবর নিয়ে মার্কেটে থাকেন। গুজবে খুব আমার মনে হয় যে কান দেওয়াটা ঠিক না। গুজবে কান দিলে হুজুগে যদি আপনি মেতে ওঠেন তাহলে কিন্তু বিনিয়োগকারী ভাইদেরই ক্ষতি হবে। সেটা একটু বুঝে শুনে করলে আমার মনে হয় যে দ্যাটস গুড। মার্কেটটা কিন্তু আমাদের জন্য বেশ ভালোই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের অতিথি ছিল প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। কথা বলছিলাম পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।